ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসামান্য গল্পের সঙ্গে থাকব। গল্পটির নাম রামতারণ চাটুজ্জে, অথর। 15-16 বছর আগেকার কথা। পটলডাঙ্গা স্ট্রিটে এক বেঞ্চি পাতা চায়ের দোকানে রামতারণ বাবুর সঙ্গে আমার আলাপ শুরু হয়। 1 পয়সা দামের 1 পেয়ালা চা। গোলদিঘি বেরিয়ে এসে সস্তায় চা পান সারতে দোকানটাতে ঢুকলাম। আমার দরের আরও 5-6টি খরিদ্দার অত সকালেও সেখানে জমায়েত হতো 1 পয়সার 1 পেয়ালা চা খেতে। এই দলের মধ্যে অনেকেই 25/2 মেসবাড়ির অধিবাসী। একমাত্র রামতারণ বাবুই ছিলেন গৃহস্থ লোক, যিনি ভাড়াটে বাড়িতে বাস করেন, মেসে নয়। সেই জন্যেই তার সঙ্গে আলাপের প্রবৃত্তিটা আমার হয়তো অত বেশি ছিল। তখন থাকি মেসে। গৃহস্থ বাড়ির মধ্যে একটা নতুন জগৎ দেখতাম। রামতারণ বাবুর সঙ্গে এই ধরনের দেখাশোনা প্রায় 3-4 মাস ধরে হলো। অবশ্যই চায়ের দোকানে যেমন আলাপ হওয়া সম্ভব তেমনি। নমস্কার, এই যে কেমন আছেন? আমার ওই একরকম কেটে যাচ্ছে। আপনি? আমারও ওই একরকম। একদিন রামতারণ বাবু বললেন, কোন দিকে যাবেন? চলুন গোলদিঘিতে। দুজনে একখানা বেঞ্চির ওপর এসে বসি। রামতারণ বাবু একটা বিড়ি ধরালেন, তারপর বললেন, একটা কথা আজ শুনলাম, শুনে বড় খুশি হলাম, তাই আজ আপনাকে একটু আলাদা করে এখানে আনা। আপনি নাকি লেখক? শুনলাম নাকি একখানা বই লিখেছেন, অনেকে ভালো বলছেন। আমার সসংকোচ বিনয়কে তিনি হাত নাড়া দিয়ে হটিয়ে বললেন, বাহ, এতে আর অত ইয়ের কারণ কি, ভালোই তো, বেশ বেশ, বড় সন্তুষ্ট হওয়া গেল। সুরেন কাল আমায় বিকেলে বলছিল কি না। আমি চুপ করেই রইলাম। রামতারণ বাবুর বয়স আমার চেয়ে অনেক বেশি। মাথার চুল একটিও কাঁচা নেই। তাকে একটু সমীহ করেই চলতাম। বিড়ি সিগারেট চায়ের দোকানে কখনো তাঁর সামনে খাইনি। রামতারণ বাবু গম্ভীরভাবে বললেন, বড় আনন্দ হলো আপনার পরিচয় জেনে। শুনলাম নাকি আপনার বই বেশ বিক্রি টিক্রি হয়। ওই একরকম হয়, মন্দ নয় বটে। রামতারণ বাবু একটু চুপ করে থেকে বললেন, তবু কীরকম বিক্রি হয়? একটা এডিশন ফুরিয়েছে, আগে এই 2nd এডিশন চলছে। কতদিনে হলো? ধরুন তা প্রায় 1.5 বছর বটে। রামতারণ বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন। আমি ঠিক বুঝতে পারলাম না আমার বইয়ের 2nd এডিশন হওয়া এমন কি একটা সামাজিক দুর্ঘটনা। আবার তিনি বললেন, আজকাল হয়েছে যত সব বাজে বইয়ের আদর, লোকের রুচিও গিয়েছে নেমে। আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। আমি নতুন লিখতে আরম্ভ করিনি। 5-7 বছরের মধ্যে 2টো উপন্যাস ও অনেকগুলো ছোট গল্প লিখেছি। লোকে সেগুলো মন্দ বলেনি। উনি প্রবীণ ব্যক্তি, কোথায় আমায় উৎসাহ দেবেন তা নয়, আমার বইকে বাজে বইয়ের পর্যায়ে ফেলে দিলেন এক নিঃশ্বাসে। কি করে জানলেন উনি? পড়েছেন আমার বই? লেখকের অভিমান একটু বেশি। আমি বেঞ্চি থেকে উঠে বললাম, আচ্ছা চলি, কাজ আছে। না না, বসুন, এই দেখুন রেগে গেলেন। এই আপনাদের মতো ইয়ং লেখকদের না বড় একটা শুনুন, আমি বলছি কি, আপনি বোধহয় জানেন না, আমিও একজন অথর। অথর কথাটা বেশ গাল ভরা করে সময় নিয়ে টেনে উচ্চারণ করলেন, অথর। আমার বিরক্তি কেটে গেল এক মুহূর্তে। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করি, ও, আপনার কি কি বই? উপন্যাস?
না ধর্মগ্রন্থ? একটা সন্দেহ জেগেছিল মনে। বোধহয় ধর্মগ্রন্থই হবে। কিন্তু আমায় আরো বিস্মিত করে উনি বললেন, উপন্যাস। আমি বললাম, আপনার নাম তো রামতারণ চাটুজ্জে, নাম শোনা আছে? আমার বইয়ের নাম রঙের গোলাম, পরশমণি, সোনার বাংলা। ও, কোথাও নাম শুনেছি বলে মনে করতে পারলাম না। তবুও আপ্যায়ন ও হৃদ্যতার সুরে বললাম, বেশ বেশ, বড় খুশি হলাম। এতদিন ধরে চায়ের দোকানে মেলামেশা, কই এ কথা তো এতদিন শুনিনি। রামতারণবাবু বললেন, আরে আমিও তো আজ প্রথম। সেই থেকে ওর সঙ্গে আলাপ ঘনিষ্ঠ হয়ে জমল। রোজ চায়ের দোকানে দেখা, প্রায়ই গোলদিঘির বেঞ্চিতে দুজনে নিভৃত আলাপ। একদিন রামতারণবাবু বললেন, চলুন আমার বাড়ি একদিন। কবে যাবেন বলুন। এর 2-3 দিন আগে থেকে রামতারণবাবু আমায় ধরেছেন। তাঁর একখানা বই আছে, বছর কয়েক আগে লিখেছেন, সেখানার জন্য প্রকাশক জোগাড় করে দিতে হবে। বুঝলাম যে বইখানা আমায় দেখাবার উদ্দেশ্যেই উনি বাড়িতে নিয়ে যেতে চান আমাকে। সেই জন্যেই যেতে নারাজ ছিলাম। কি জানি কিরকম বই, প্রকাশক জোগাড় করে দিতে পারবো কি না। বাড়িতে গিয়ে মাখামাখি করলে একটা চক্ষু লজ্জার মধ্যে পড়তে হবে। সুতরাং আমি কাজের অজুহাত দেখিয়ে কেবলই দিন পিছিয়ে দিই। মাস 2 এভাবে কেটে গেল। একদিন সকালে মেসে বসে আছি, রামতারণবাবু এসে হাজির। কখনো আসেননি, একটু খাতির করা গেল ভালোভাবেই। প্রবীণ সাহিত্যিক তো বটেই একজন। আমায় বললেন, একটা বিশেষ কাজে এলাম ভায়া। বলুন। আপনাকে বলতে কোনো আপত্তি নেই। আমার একখানা বইয়ের 2nd এডিশন হবে। 1st এডিশনের বই একখানাও আর বাজারে নেই, খবর পেয়েছি। একটা প্রকাশক জোগাড় করে দিন। কিছু টাকার বড় দরকার হয়েছে। বইখানা কি? রঙের গোলাম, আমার বইয়ের মধ্যে সবচেয়ে ভালো বই। বেশ নাম আছে বইখানার, বাজারে যাচাই করে দেখলেই বুঝতে পারবেন। ও, দিতেই হবে ভায়া, একটু টানাটানি পড়েছে টাকা কড়ির। কিছু আশা দরকার, যেখান থেকেই হোক, বুঝলেন। রামতারণবাবুর বাড়ি একদিন যেতেই হলো। একতলায় 2-3টি ঘর, বাইরের ঘর নেই। তার বদলে ঢোকবার পথের অতি সংকীর্ণ স্থানটুকুতে একখানি বেঞ্চি পাতা, তাতেই বসলাম। রামতারণ একটি বাটিতে চিড়ে ভাজা নিয়ে এলেন। একটি ছোট ছেলে চা দিয়ে গেল। আতিথেয়তার কোনো ত্রুটি হলো না। অত্যন্ত অনুরোধে পড়ে এসেছি। রামতারণবাবুর কোনো উপকার করতে পারবো কি? যদি পারি তো খুব আনন্দিত হব। সুতরাং কথাটা পেরে বললাম, তাহলে হ্যাঁ, এবার নিয়ে আসি। একটু পরে 2 মোটা পুরনো বাঁধানো খাতা এবং 1 বোঝা কাগজ নিয়ে রামতারণবাবু আবার এসে বসলেন আমার কাছে। একখানা খাতা খুলে আমায় দেখাতে লাগলেন। বিভিন্ন সংবাদপত্রে ও সাময়িক পত্রিকায় তাঁর বই সম্বন্ধে যেসব সমালোচনা বার হয়েছিল সেগুলোর কাটিং আঠা দিয়ে মারা। কাটিংগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে। বহুকাল আগের জিনিস। সেসব সাময়িক পত্রিকার মধ্যে একখানারও নাম আমি শুনিনি। 20 শতাব্দীর প্রথম দশকে তাদের অস্তিত্ব ছিল। বহুকাল তারা মরে ভূত হয়ে গিয়েছে। তারা সকলে বলছে, রামতারণবাবু রঙের গোলাম লিখে বঙ্কিমের খ্যাতির প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এমন ভাব ও ভাষা বাংলা সাহিত্যে দুর্লভ। এই ধরনের সব কথা। রামতারণবাবু সলজ্জ বিনয়ের সঙ্গে লাইনগুলো আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন। একখানা পত্রিকাতে লিখছে, রামতারণ চট্টোপাধ্যায় বর্তমানে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তখন কথাশিল্পী শব্দটির সৃষ্টি হয়নি। বাঙালি সমাজের নিখুঁত ছবি তাঁহার নিপুণ লেখনীর সাহায্যে
এই রঙের গোলাম উপন্যাসটিতে ফুটাইয়া তুলিয়াছেন। এই ধরনের আরও অনেক কিছু। সকলের অপেক্ষা আশ্চর্যের বিষয়, হংকং থেকে মুদ্রিত এক ইংরেজি খ্রিস্টানি কাগজে তাঁর বইখানার নাম প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম। রামতারণবাবু নিতান্ত জাতা লোক নন দেখছি। আমি নিজে লিখি বটে, কিন্তু কই, স্বদেশ ছাড়া বিদেশের কোনো কাগজে আজ পর্যন্ত আমার সম্বন্ধে একটা লাইনও বেরোয়নি। যত বড় তারা বলেছে রামতারণবাবুকে, অত বড় আমাকে আজও কেউ বলেনি। কিন্তু এসব অতীত যুগের কাহিনী। আমি তখন নিতান্ত বালক, যখন রামতারণবাবু বঙ্কিমের কলম কেড়ে নিই করছিলেন। যদিও উক্ত ব্যক্তি সে দুর্ঘটনা ঘটার পূর্বেই ইহলোক ত্যাগ করেছিলেন। কত যত্নে রামতারণবাবু খাতাখানা রেখে দিয়েছেন আজও। কতকাল আগের সেসব কাগজ, যাদের নামও আজকাল কেউ জানে না। বিবর্ণ হলদে হয়ে গিয়েছে কাটিংগুলো। কত যত্নে কাটিংগুলোর ওপরে নিজের হাতে তারিখ লিখেছিলেন সেখানে। 19 জানুয়ারি 1902, 2 মে 1905, 17 ডিসেম্বর 1904। 1934 সালে বসে সেসব তারিখকে যেন বহু যুগ পূর্বের কথা বলে মনে হচ্ছিল আমার। আমি তখন ছেলে মানুষ, হয়তো তুততলায় রাখাল মাস্টারের পাঠশালায় পড়ি। কত কাল কেটে গিয়েছে, তারপর কত ঘটনা ঘটে গেল আমার জীবনে, তবে এসেছে 1934 সাল আজ। আর উনি সেই সব দিনের নামজাদা লেখক। তবে এমন হলো কেন? এত যিনি নামজাদা লেখক এক সময়ের, আজ তিনি একখানা বই প্রকাশ করবার জন্যে আমার মতন লোকের শরণাপন্ন হয়েছেন কেন? 30 বৎসরের মধ্যে এমন গুরুতর পরিবর্তন কিভাবে সম্ভব হলো কি জানি। রামতারণবাবু হাসি মুখে বললেন, দেখলেন সব? আগে হ্যাঁ। হংকং টাইমসটার কাটিং দেখলেন? আগে দেখলাম। আপনার দেখছি আন্তর্জাতিক খ্যাতি ছিল এক সময়। তা? রামতারণবাবু সলজ্জ হাস্যে চুপ করলেন। আমি বললাম, কতদিন আপনি লেখেননি? লিখব না কেন, লিখি, তবে মধ্যে দিন কতক বন্ধ করেছিলাম। কেন? ইংরেজি কাগজের মোহে পড়েছিলাম। সেই কীরকম? একটা আমেরিকান পেপারে ভারতবর্ষের কথা লিখতাম, তারা বেশ টাকা দিত। তাতেই বাংলা লেখা ছাড়লেন। পয়সা পাচ্ছি ভালো, আর বাংলা লিখে কি হবে এই ভাবতাম। তারপর দেখলাম বাংলা না লিখলে মনের খুঁতখুঁতুনি যাচ্ছে না। কতগুলো উপন্যাসের প্লটও মনে এলো। তখন আবার বাংলা লিখতে হাত দিলাম। কিন্তু কি জানি কি হয়ে গিয়েছিল এর মধ্যে, আর প্রকাশক পাচ্ছি না মোটে। এদিকে সে আমেরিকান কাগজের সঙ্গেও আজকাল আর সম্পর্ক নেই। তারা হাত গুটিয়েছে। আগে বেশ টাকা দিত, কাগজ বোধ হয় তাদের উঠেই গিয়েছে, চিঠিও লেখে না আর। তাই তো। রামতারণবাবু একটা বান্ডিল খুলে কতকগুলো পুরনো বই আমার সামনে ধরে বললেন, এই দেখুন আমার সব বই। অনেক দিনের ছাপা, অনেক দিন আগের কাগজ, সেকালের ধরনের চটকদার বাঁধায়, সোনার জলের উপর জলে নাম লেখা। বইগুলোর বাঁধায় শুধু শক্ত কাগজের বোর্ডের কীরকম ঘোরানো গড়নের অক্ষর। গ্রন্থকারের নামের পূর্বে লেখা আছে অমুক অমুক বইয়ের লেখক শ্রী রামতারণ চট্টোপাধ্যায়। একখানা বই হাতে দিয়ে রামতারণবাবু সগর্বে বললেন, এই আমার রঙের গোলাম। আগ্রহের সঙ্গে বইখানা হাতে নিলাম। বইখানার প্রথম দিকে এক সুদীর্ঘ ভূমিকা, শ্রী ভুবনমোহন শর্মন নাম লেখা আছে ভূমিকার শেষে। আর ভূমিকায় লেখা আছে,
আমি এই পুস্তকখানির ভূমিকা লিখিতে অনুরুদ্ধ হইয়াছি। আমার সব ভালো লাগিয়াছে। আমার মনে হয় আমি নিঃসংকোচে লিখিতেছি, হিন্দুর পবিত্র বর্ণাশ্রম ধর্মের আদর যতদিন থাকিবে ততদিন সাধারণে এই পুস্তকখানির আদর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতবার যিনি আমি লিখেছেন, ভূমিকায় যাকে এত অনুরোধ করে ভূমিকা লেখানো হয়েছিল একদিন, আজ 30 বছর পরেও তাঁকেও লোকে বেমালুম ভুলে গিয়েছে। আমার তো মনে হলো না এ নাম কখনো শুনেছি। রামতারণবাবু বললেন, ভূমিকাটা দেখেছেন? আগে হ্যাঁ, ভুবন বারুজ্যের লেখা। কথাটা বলেই রামতারণবাবু আমার মুখের দিকে চাইলেন, বোধহয় লক্ষ্য করবার জন্যে এর নাম শুনে আমার মুখের ভাব কেমনতর হয়। কিন্তু আমার মুখের ভাবের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলেই আমার ধারণা। তবুও গলায় যতদূর সম্ভব সম্ভ্রমের সুর এনে বললাম, তাই দেখছি। রামতারণবাবু বললেন, আরও আছে বইয়ের পেছনে, উল্টে দেখুন, অনেক লোকের মতামত ছাপানো আছে। আমি উল্টে দেখি সত্যি অনেকে ভালো বলেছে বইখানাকে। ওদের মতামত চেপে দেওয়া আছে বটে, কিন্তু যেসব লোকের মতামত ছাপানো হয়েছে তখনকার দিনে তাদের ব্যক্তিত্ব হয়তো যথেষ্টই ছিল, তাদের মতামতের মূল্যও ছিল সেই অনুপাতে। আজকাল তাদের কেউ চেনে না, তাদের মতামতের মূল্য কানা করিও না। যুগ পরিবর্তিত হয়েছে। সেদিনের বাণী যারা শুনিয়েছিল আমড়া গাছের পাকা পাতার মতো, তাদের দিন ঝরে গিয়েছে, তাদের আজ কেউ চেনে না। তত্ত্বটা কি অদ্ভুতভাবেই উপলব্ধি করলাম সেদিন সেখানে বসে। আমার সামনে নোনা ধরা পুরনো দেয়াল, চুনবালি খসে অনেকখানি করে ইট বেরিয়ে পড়েছে। এক গাদা পুরনো বাঁধানো খাতা, জীর্ণ হলদে বিবর্ণ খবরের কাগজের কাটিংয়ে ছাপানো জীর্ণ হলদে বিবর্ণ প্রশংসা। যাদের মতামত তারা ইহলোকের হিসেব চুকিয়ে ফেলেছে বহুকাল। পুরনো কাগজপত্রের ভ্যাপসা গন্ধ। প্রবীণ পক্ককেশ গ্রন্থকার রামতারণ চাটুজ্জে সামনে বসে শিরাবহুল হাতে পুরনো বহু খাতার পাতা উল্টাচ্ছেন। মন খারাপ না হয়ে পারে না। আমিও লেখক, আমার চেয়ে অনেক বড় দরের লেখক ছিলেন উনি একদিন। দিন চলে যায়, থাকে না। এ যুগের ঔপন্যাসিকের বইয়ের জীর্ণ পাতা ও যুগে লাইব্রেরির আলমারির পেছনে তেলাপোকায় কাটে, ওজন দরে বিক্রি হয়। রামতারণবাবু বললেন, দেখেছেন, এই দেখুন রায়বাহাদুরের মত। কোন রায়বাহাদুর? রায়বাহাদুর যোগেন্দ্রনাথ মুন্সি। কত বড় ইয়ে! কলকাতায় হেন সভা ছিল না যেখানে রায়বাহাদুর সভাপতিত্ব না করতেন। ও, চিনলাম না, যেমন চিনিনি বইয়ের ভূমিকা লেখক ভুবনমোহন বারুজ্যেকে। রামতারণবাবু এবার রঙের গোলাম সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। কে পড়ে কবে কি বলেছিল, কোন সভায় তাঁর সম্বন্ধে কি কি বলা হয়। রঙের গোলাম সম্পূর্ণ নতুন ধরনের জিনিস বাংলা সাহিত্যে। এ ধরনের টট নিয়ে কেউ কখনো লেখেনি। আমাকে বললেন, নিশ্চয়ই আপনি পড়েছেন? পড়েননি? পড়িনি এ কথাটা বলতে কষ্ট হলো ওর সাগ্রহ প্রশ্ন ভরা দৃষ্টির সামনে। বললাম, নিশ্চয়ই। এরপরেই তিনি তার উপন্যাসের পাণ্ডুলিপি দেখালেন। অনেক দিনের পাণ্ডুলিপি বলেই মনে হলো। আমায় বললেন, শোনাবো? একটু একটু করে পড়েন তিনি, আর আমি বসে বসে শুনি আর ঘাড় নাড়ি। মাঝে মাঝে বলেন, আপনার কেমন লাগছে? বলি, ভালোই লাগছে। ঘণ্টাখানেক কেটে গেল। 30 বছর আগের বাংলায় লেখা মামুলি প্লট বলেই মনে হবার কথা আমার কাছে। ওসব খোঁজ, ওসব কৌশল অনেক পেছনে ফেলে এসেছি আমরা। পাঠক, এই যুবক ও যুবতীকে কি চিনিতে পারিলেন? ইহারাই আমাদের নবকুমার ও ইন্দুমতি। বেলা যায় যায়,
এতক্ষণে আমাদের আড্ডা বসেছে উদিত ভানু আপিসে। বন্ধু বান্ধব এসে গিয়েছে, চা চলছে। আমি উসখুস করি আর ঘন ঘন বাইরের দিকে উঁকি মারি। রামতারণবাবু সেদিকে দৃষ্টি নেই। তিনি তন্ময় হয়ে দরদের সুরে পড়ে চলেছেন ইন্দুমতির পাণ্ডুলিপি। ইন্দুমতি কি একটা ফ্যাসাদে পড়েছে, ভালো করে বোধহয় জায়গাটা শুনিনি। এখন তার করুণ স্বগতোক্তি খুব দরদ দিয়ে উনি পড়ছেন। কি মুশকিলেই পড়া গেল। আজকের আড্ডা ফসকালো দেখছি। ভাবছি হঠাৎ দাঁড়িয়ে উঠে বলবো, আচ্ছা থাক, আমার কাজ আছে আজ। না, রামতারণবাবু কি মনে করবেন? তার চেয়ে শুনি বসে বসে, আর কখনো আসবো না। সন্ধ্যা হয়ে এলো ক্রমে, আর পড়া চলে না। রামতারণবাবু হেঁকে যেন কাকে বললেন, ওরে আলো একটা দিয়ে যা। আমি এই সুযোগে বলি, তাহলে আজ যাবেন? আগে হ্যাঁ, একটু দরকার আছে। কাল আসবেন কোন সময়ে বলুন? সবটা শুনতে হবে তো, নইলে প্রকাশকদের কাছে বলবেন কি? কেমন লাগছে? বাহ, চমৎকার। তাহলে কাল ধরুন এই 3টে এখানে এসে চা খাবেন। কাল কাল আবার ভবানীপুরে একটু কাজ ছিল। না না, তা হবে না। একটা বই আরম্ভ করে মাঝে ফাঁক দিলে ইমপ্রেশন কেটে যায়। একটানা না শুনলে। আসুন কাল, সময় খুব কম হাতে। অগত্যা রাজি হতে হলো। পরদিনও গেলাম। সেদিন খাতা শেষ হয়ে গেল। আমার সৌভাগ্য বলেই সেটা ধরতে পারতাম, যদি না রামতারণবাবু পড়ার শেষে খাতাখানা আমার ঘাড়ে চাপাতেন প্রকাশক খুঁজে দেবার জন্যে। বললেন, তাহলে এইবার একটু ভালো করে চেষ্টা করুন। শুনলেন তো সবটা। এই ধরনের বই আজকাল কেউ লিখতে পারবে না মশাই। নিজের মুখেই বলছি, তা আপনি যাই ভাবুন, অথর হলেই হলো না। আমার ভাবনা অবশ্য একটু ভিন্ন পথে গেল। এই যুগে চেষ্টা করলেও অমন বই লেখা যায় না ঠিকই। যুগের হাওয়া বদলেছে। রামতারণবাবুর যুগ 35 বছর পিছিয়ে পড়ে গিয়েছে। চেষ্টা করিনি তা নয়, সত্যিই চেষ্টা করেছিলাম। প্রকাশকেরা হেসেই কথাটা উড়িয়ে দেয়, সোজা কথা শুনিয়ে দেয় অনেকে। কেন আমি বৃথা চেষ্টা করছি? ও বই চলবে না, লেখকের নাম নেই বাজারে। বললাম, কেন থাকবে না? একসময় তাঁর বইয়ের যথেষ্ট আদর ছিল। যখন ছিল তখন ছিল, এখন ও অচল। রামতারণবাবুর সঙ্গে দেখা করতে সংকোচ হয়। অন্য চায়ের দোকানে চা খায়, গোলদিঘির ত্রিসীমানা মারায় না। কিন্তু একদিন তিনি আমার মেসে এসে হাজির। আমি ওকে দেখে একটু থতমত খেয়ে গেলাম। উনি বললেন, কি ব্যাপার, দেখি নে যে। আসুন, শরীর খারাপ, বেরোয়নি। বইখানার কত দূর কি হলো বলুন তো? আমার ছোট নাতনির অসুখ, কিছু টাকা বড় দরকার। কে কি বললে তাই বলুন। বড় বিপদে পড়ি। কেউ কিছুই বলেনি যে। এই কথা তাকে শোনাতে আমার বড়ই বাধে। প্রবীণ লেখকের মনে সে রূঢ় আঘাত কেমন করে দিই। অবশেষে বললাম, একজনদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তারা খাতা নিয়ে নিয়েছে নাকি? না না, খাতা আমার কাছে। রামতারণবাবু যেন দুর্ভাবনার দায় এড়িয়ে হাঁপ ছাড়লেন। প্রকাশকদের বিশ্বাস নেই। তারা অনেক সময় ভালো বই পেলে মেরে দেয়। আমি যেন খুব সাবধানে কাজ করি। অনেক সদুপদেশ দিলেন। আমি বেশ মন দিয়ে চেষ্টা করছি তো। 2-3 জায়গায় ঘুরলাম, আরও রীতিমতো অনুনয় বিনয় করলাম 2-1 জায়গায়। তারা হেসে বলে, আপনি অমন করছেন কেন ওর জন্যে বলুন তো? ওর বই চলবে না। আপনার নিজের বই আছে, থাকে নিয়ে আসুন, কালই প্রেসে দিচ্ছি। একজন অনভিজ্ঞ লোক বই ছাপবার ব্যবসা করতে এলো মুর্শিদাবাদ থেকে। আমার কাছে দিন কত ঘোরাঘুরি করলে। পয়সা বেশি নেই, কম টাকায় কাজ হাসিল করতে চায়।
তাকে পাঠিয়ে দিলাম রামতারণ বাবুর কাছে। সে চেনে না বিশেষ কোনো গ্রন্থকারকে। আমার মুখে শুনলে রামতারণ বাবুর খ্যাতির কথা। ওর বাসার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিলাম ওর কাছে। সন্ধ্যার পরে লোকটা এলো আমার বাসায়। খুব খুশি। মস্ত বড় অথর ধরিয়ে দিয়েছি তাকে। আমার কাছে সে কৃতজ্ঞ থাকবে চিরকাল নাকি। অত বড় একজন লোক, বঙ্কিমচন্দ্রের মতো খ্যাতি ছিল এককালে। ইংরেজি কাগজে নাম পর্যন্ত বেরিয়েছে, তাও এখানকার কাগজে নয়, চীন দেশের। বুঝলাম রামতারণ বাবু তার পুরনো খাতাপত্র সব বের করেছিলেন এর সামনে। দিন 5-6 কেটে গেল। দুজনের কারো সঙ্গে দেখা হয় না। মনে মনে আশা হলো রামতারণ বাবুর নৌকা ডাঙায় ভিড়েছে এতদিনে। পরদিন আমি রামতারণ বাবুর বাড়ি গেলাম। রামতারণ বাবু স্নান করে উঠেছেন সবে। ভিজে গামছা পরেই আমার সঙ্গে দেখা করতে এলেন। হাতে এক ডেলা বড় কাপড় কাচা সাবান। বললেন, কে? ও আপনি? আমি বলি বুঝি সেই ভদ্রলোক। কে? ওই যাকে আপনি পাঠিয়েছিলেন। বেশ লোক। কি ঠিক হলো? বসুন, আমি কাপড় ছেড়ে এসে সব বলছি। চা দিতে বলি? না না, এত বেলায়। আসুন আপনি। রামতারণ বাবুর মনে খুব স্ফূর্তি। ফিরে এসে আমার কাছে বসলেন। আমি বললাম, কি ব্যাপার বলুন। এখনই আসবেন উনি? আজ টাকা দেবার কথা। কথা পাকাপাকি হয়ে গেল? কত টাকায় মিটল? 150 টাকা। দুজনেই বসে রইলাম অনেকক্ষণ। কেউ এলো না। আমি উঠে বাড়ি চলে এলাম। সেই প্রকাশকটি আমার কাছে দুপুরের পরেই এসে হাজির। বললাম, আপনি গেলেন না ওখানে? কতক্ষণ বসেছিলাম আমরা। না মশাই, ওর বই নেব না। কেন? চলবে না, সবাই বারণ করছে। উনি সেকেলে লেখক, ওর বই একালে বিক্রি হবে না। তবুও আমি অনেক বোঝালাম। ফল বিশেষ কিছু হলো না। সেই যে চলে গেল, আর আমি তাকে কোনো দিন দেখিনি। এই ঘটনার পরে 2-3 মাস কেটে গেল। রামতারণ বাবুর আর কোনো খবর পাইনি। সে চায়ের দোকানেও তিনি আর আসেন না। 3 মাস পরে একদিন তাঁর বাড়ি গেলাম। ওর নাতি আমায় বললে, আসুন, দাদুর বড় অসুখ, উনি আপনার কথা প্রায়ই বলেন, চলুন ও ঘরে। সে ঘরে গিয়ে দেখি রামতারণ বাবু মলিন শয্যায় শুয়ে চোখ বুজে রয়েছেন। রোগীর মতো চেহারা নয় কিন্তু, বেশ সৌম্যমূর্তি। পাশে একখানা খবরের কাগজ, বোধহয় কিছু আগে পড়েছিলেন। বিছানার পাশে একখানা বেঞ্চিতে ময়লা কাপড়ের ঘেরা টোপে পুরনো কয়েকখানা বাক্স তরঙ্গ। দেওয়ালে ক্যালেন্ডার থেকে কাটা ছবি টাঙানো। কাঠের বাঁধায় সেকেলে আয়না একখানা। বিছানার পাশে একটা টুলে রামতারণবাবু আমায় বসবার নির্দেশ করলেন। বললাম, কেমন আছেন এখন? ওই অমনি, বুড়ো বয়সের জ্বর, শরীরটা দুর্বল হয়ে পড়েছে। দেখে সত্যিই কষ্ট হলো। দারিদ্র্যের কালিমাখা হাতের ছাপ ঘরের আসবাবপত্রে, মলিন বিছানায়, ছারপোকার ছোপ ধরা তক্তপোষে। 30-35 বছর পূর্বের একজন নাম করা লেখকের এই পরিণতি দেখে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে খুব পুলকিত হয়ে উঠলুম না বলাই বাহুল্য। এ কথা ও কথার পর রামতারণবাবু বললেন, আচ্ছা, এক জুয়াচ্চরকে পাঠিয়েছিলেন মশাই, এই ভুলে গেল টাকা নিয়ে আসছি, তারপর আর এলোই না। ও আমাকে ভেবেছে কি? আমার এখানে সেই লাইব্রেরির দোলগোবিন্দ সেন একদিন 300 টাকা নিয়ে খোসামত করেছে একখানা ছোট উপন্যাসের জন্য, এই 7-8 ফর্মা। ওর ভাগ্য ভালো যে 150 টাকায় ওকে বই দিতে রাজি হয়েছিলাম, তা বুঝলো না ও। রামতারণবাবুর ব্যথা কোথায় জানতে দেরি হয় না। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। উনি বললেন,
আপনার সঙ্গেও দেখা করেনি? অম্লান বদনে বললাম, কই না, ওর কোনো পুরুষে প্রকাশক নয়। মুড়ি মিশ্রিত যে একদর করে সে আবার প্রকাশক। অনেক পাবলিশার দেখেছি, বুঝলেন, আমার এখানে ধর্ণা দিয়েছে, বুঝলেন। নিশ্চয়ই, তা হবে না, কত বড় নাম আপনার। রামতারণবাবু আত্মপ্রসাদের প্রসন্ন হাসি হাসলেন, বললেন, সে আপনারা বুঝবেন মশাই, কারণ আপনারা লেখেন নিজেরা। ভালো হোক মন্দ হোক লেখেন তো। আমার রঙের গোলাম বইখানা পড়েছেন, দেখেছেন তো? ওর নাম চিরকাল থেকে যাবে। কি বলেন আপনি? তার বলতে, সেদিন এক বড়লোকের বাড়ি গিয়েছি, সেখানে আপনার রঙের গোলামের কথা উঠল। রামতারণবাবু আগ্রহের মাথায় বিছানা ছেড়ে সোজা হয়ে বসে বললেন, কোথায় কোথায়? ওই বালিগঞ্জে। তারপর 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 ওরা বললে, বইয়ের মতো বই একখানা, খুব ভালো বলছিল সবাই। বলতেই হবে যে মশাই, বলতেই হবে, এমন কৌশল করে রেখেছি ওর মধ্যে যে সব বেটাকে ভালো বলতে হবে, কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে, কেমন না? উহ, সে আর ভগবান যেন আমায় ক্ষমা করেন। রামতারণবাবুকে দেখে মনে হচ্ছিল তার অর্ধেক রোগ সেরে গেছে। নিজের বইয়ের প্রশংসা শোনা অনেক দিন বোধহয় তাঁর ভাগ্যে ঘটেনি। সেদিন একটু পরেই চলে এলাম। এই দিনটি থেকে কি জানি কি হলো, যখনই রামতারণবাবুর কাছে গিয়েছি তখনই মাঝে মাঝে তিনি জানতে চাইতেন তার রঙের গোলাম সম্বন্ধে আর কোথাও কিছু শুনলাম কি না। কি আগ্রহেই জিজ্ঞেস করতেন কথাটা। আমায় সংবাদ দিতেই হতো। কখনো তার বইয়ের প্রশংসা শুনে এলাম বালিগঞ্জের কোনো ক্লাবে, কোনোদিন ট্রেনে, কোনোদিন তরুণ সাহিত্যিকদের আড্ডায়, কোনোদিন বা আমার কোনো বান্ধবীর মুখে। এরপরে তার সানুনয় অনুরোধ শুনতে হতো প্রায় প্রত্যেকবার, দেখুন না মশাই, বইখানার সেকেন্ড এডিশন যদি কেউ নেয়, একবার উঠে পড়ে লাগতে হয়। এবার আপনি তো পড়েছেন, আপনি বলবেন তাদের বুঝিয়ে, কি বলেন? ভগবান জানেন, রঙের গোলাম নাম ধেয়েও কোনো উপন্যাস আমি চোখে দেখিনি। হয়তো রামতারণবাবুর বাসাতে যাতায়াত করা উচিত ছিল না অত, কিন্তু না গিয়ে আমি পারতাম না। কেমন একটা টান অনুভব করতাম। প্রবীণ লেখক অসহায়ভাবে রোগশয্যায় পড়ে আছেন। কখনো 2-5টা কমলা লেবু, কখনো একটু মিশ্রি হাতে নিয়ে যেতাম, কিন্তু রামতারণবাবু সবচেয়ে খুশি হতেন ভালো গুড়ক তামাক নিয়ে গেলে। বৈঠকখানার বাজারের সাধনের দোকানের তামাক বড় পছন্দ করতেন। এরপর ধীরে ধীরে রামতারণবাবুর কাছে যাওয়া আমার কমে গেল। এমনিই হয়ে থাকে জীবনে। কিছু সময় ধরে এক এক লোকের রাজত্বকাল চলে। সে সময় পার হয়ে গেলে সারা জীবনেও আর হয়তো সে লোকের দেখা মেলে না। দেখা মিললেও প্রথম আলাপের দিনের উৎসাহ খুঁজে পাওয়া যায় না। রামতারণবাবুকে সে চায়ের দোকানে আর অনেক দিন দেখিনি। 10-11 বছর কেটে গেল এর মধ্যে। আমার নিজের জীবনেও কত পরিবর্তন ঘটে গেল। কলকাতার অধিবাসী এখন আর আমি নই। গ্রাম দেশে বাড়ি করেছি, মাঝে মাঝে আসি যাই, এই পর্যন্ত। একদিন হেদোর ধারের বেঞ্চিতে বসে একটু জিরোচ্ছি। পাশেই একজন বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন আমার আগে থেকেই। 2-একবার চেয়ে দেখে লোকটিকে চিনতে পেরে আমি একেবারে বেঞ্চি ছেড়ে লাফিয়ে উঠলাম। বললাম, রামতারণবাবু যে, চিনতে পারেন? রামতারণবাবু খুব বুড়ো হয়ে গিয়েছেন, চেহারাও গিয়েছে অনেক বদলে। আমার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, ও আপনি? আবার ওর পাশে বসে পড়ি। এত দিনের অদেখা, অনেক কথাবার্তা হয়। উঠবার সময় বললেন, চলুন না আমার বাসায়। সেই ভীম ঘোষের লেনেই আছে বাসা।
ওখানেই বহুকাল কাটল। এখন আর কোথায় যাব? আপনি তো ভুলে গিয়েছেন একেবারে। গেলাম সেই পুরনো বাড়িতে। সেই পুরনো দিনের আসবাবপত্র ঠিকই আছে, ঢুকবার দরজার সামনে সেই বেঞ্চিখানা পর্যন্ত। পরিবর্তনের মধ্যে রামতারণবাবু একটু স্থবির হয়ে পড়েছেন, নিজেও তুললেন সে কথা। আর তেমন হাঁটাহাঁটি করতে পারি নে। হেদোটাতে গিয়ে বসি বিকালটাতে। যাবই বা কোথায়? গেলে পয়সা খরচ, যা টানাটানির সংসার। আপনার বড় ছেলে কোথায় কাজ করছে? সে তো নেই আজ এই 8 বছর। ওই ছোট ছেলেটা কি একটা চাকরি করে, রেশন পায়, তাতেই কোনো রকমে। কিছুক্ষণ চুপ করে বসলাম। কি কথা বলি? রামতারণবাবুই নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, ভালো কথা। আমি ওর মুখের দিকে চাইলাম। আমার রঙের গোলামের কথা আজকাল কেমন শোনেন? লোকে বলছে কি আধুনিক জেনারেশনের মতো কি? ওরা ওটা বুঝতে পারবে? ওদের জন্যেই ওটা লেখা। আমরা হচ্ছি অথর। বইয়ের কথা লোকে কি বলে না বলে সে তো আর আপনাকে বোঝাতে হবে না। আপনিও তো একজন শীর্ণকায় অতিবৃদ্ধ ঔপন্যাসিক আমার সামনে। মিথ্যা গল্প ফাঁদি। বলি, হ্যাঁ, মনে পড়ে গেল, সেদিন ট্রামে দেখি আপনার বই নিয়ে 2 ভদ্রলোকের মধ্যে বেঁধেছে ঘোর তর্ক। কলেজের ছেলে বলেই মনে হলো। দুজনেই ভক্ত আপনার লেখার। তারপর উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হতেই হবে যে, ওর মধ্যেই এমন কৌশল করা আছে, কেঁদে ভাসিয়ে দিতে হবে শেষের দিকে। তা ভালো কথা। ওর 2nd এডিশনের জন্যে একটু খাটতে হচ্ছে আপনাকে, বুঝলেন? আপনাকে বলবো না তো কাকে বলবো বলুন? অথরস্য অথরগতি, নাম করা বই বাজারের। তাহলে একটু দয়া করে। শীর্ণ হাত দুখানা দিয়ে রামতারণবাবু সাগ্রহে আমার ডান হাত চেপে ধরলেন। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।